আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থী। আজকে আমি 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা সহকারী শিক্ষক জীববিজ্ঞানের নতুন যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের টপিক 4 অর্থাৎ ফটোসিনথেসিস অ্যান্ড রেসপাইরেশনের বাংলা ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করব এবং উক্ত টপিক বিশ্লেষণপূর্বক তোমাদের 10টি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করব। তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করবে। চলো আমরা টপিক 4 অর্থাৎ ফটোসিনথেসিস ও রেসপাইরেশন নিয়ে বিস্তারিত আলোচনা করি। সুপ্রিয় পরীক্ষার্থী, আজকে টপিক 4 ফটোসিনথেসিস অ্যান্ড রেসপাইরেশন অর্থাৎ সালোক সংশ্লেষণ এবং শ্বসন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে সিলেবাসের টপিক 4-এর যে সাব টপিকসগুলো রয়েছে এই সাব টপিকসগুলোর প্রথমেই ফটোসিনথেসিস সম্বন্ধে বলা হয়েছে এবং পরের অংশে রেসপাইরেশন সম্বন্ধে বলা হয়েছে। চলুন আমরা দেখে নিই। প্রথমেই ডেফিনিশন, সালোক সংশ্লেষণের সংজ্ঞা সম্বন্ধে বলা হয়েছে। পরীক্ষাতে এরকম 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে যে সালোক সংশ্লেষণ কাকে বলে। রিয়াকশন, সালোক সংশ্লেষণের যে প্রাথমিক বিক্রিয়া রয়েছে এই বিক্রিয়া পড়ার কথা বলা হয়েছে। এরপর ফেজ, সালোক সংশ্লেষণের যে ফেজ বা পর্যায় এই ফেজ বা পর্যায় সম্বন্ধে পড়তে বলা হয়েছে। আমরা জানি যে সালোক সংশ্লেষণের মূলত দুটি প্রধান ফেজ বা পর্যায় রয়েছে, একটি হলো লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর একটি হলো লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অর্থাৎ আলোক নির্ভর পর্যায় ও আলোক নিরপেক্ষ পর্যায়। প্রায় পরীক্ষাতে আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় ব্রড প্রশ্ন হিসাবে এসে থাকে, তোমরা একটু গুরুত্ব সহকারে পড়ে নিবা। এরপর ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের বা সালোক সংশ্লেষণের গুরুত্ব। অনেকবার এনটিআরসি পরীক্ষাতে এসেছে যে সালোক সংশ্লেষণের গুরুত্ব লেখো, এটি 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে নন সাইক্লিক অ্যান্ড সাইক্লিক ফটোফসফোরাইলেশন সম্বন্ধে পড়তে বলা হয়েছে। আমরা জানি যে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের দুটি প্রধান পর্যায়ে রয়েছে, একটি হলো আলোক নির্ভর পর্যায় আর একটি হলো আলোক নিরপেক্ষ পর্যায়। এই আলোক নির্ভর পর্যায়ের দুটি চক্র রয়েছে, একটি নন সাইক্লিক চক্র আর একটি কি সাইক্লিক চক্র। এই নন সাইক্লিক চক্র অংশটি পরীক্ষাতে প্রায় প্রশ্ন এসে থাকে যে ফটোফসফোরাইলেশনের নন সাইক্লিক চক্রটি বর্ণনা করো। অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়বা, এটি কি ভেরি ইম্পর্টেন্ট। এরপর সাইক্লিক ফটোফসফোরাইলেশনও পরীক্ষাতে এসে থাকে, এটিও তোমরা পড়ে নিবা। এরপর বলা হয়েছে যে কেলভিন সাইকেল, হ্যাসলাক সাইকেল এবং সিএএম বা কি ক্যাম সাইকেল। সুপ্রিয় পরীক্ষার্থী, আমরা জানি যে ফটোসিনথেসিসের আলোক নিরপেক্ষ পর্যায়ও রয়েছে। এই আলোক নিরপেক্ষ পর্যায়ের আবার 3টি পর্যায় রয়েছে, একটি হলো কেলভিন সাইকেল, একটি হলো হ্যাসলাক সাইকেল আর একটি হলো সিএএম সাইকেল বা কি ক্রাসুলেসিয়ান চক্র। এই 3টি অংশই পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে এই 3টির মধ্যে যে কোনো একটি আসতে পারে, যেমন আসতে পারে যে কেলভিন চক্র বর্ণনা করো, অথবা আসতে পারে যে হ্যাসলাক চক্র বর্ণনা করো, অথবা সিএএম চক্র বর্ণনা করো। তবে সিএম চক্রের চেয়ে কেলভিন সাইকেল এবং হ্যাসলাক সাইকেল এটি বেশি ইম্পর্টেন্ট। এই কেলভিন সাইকেলকে অনেক সময় বলা হয় কি C3 চক্র বা কি C3 সাইকেল। তোমরা অবশ্যই এটা মনে রাখবা। হ্যাসলাক সাইকেলকে আবার বলা হয় কি C4 সাইকেল। সুপ্রিয় পরীক্ষার্থী, এরপর রেসপাইরেশন সম্বন্ধে যে অংশটি রয়েছে সেটি আমরা একটু দেখে নেই। ডেফিনিশন, শ্বসনের সংজ্ঞা, পরীক্ষাতে 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর রিয়াকশন, শ্বসনের যে প্রাথমিক যে বিক্রিয়া রয়েছে এটি পড়ার কথা বলা হয়েছে। টাইপ, শ্বসনের প্রকারভেদ, শ্বসন কত ধরনের হতে পারে। আমরা জানি শ্বসন হলো 2 ধরনের, সবাত শ্বসন এবং কি অবাত শ্বসন। এই সবাত শ্বসন অবাত শ্বসন পরীক্ষাতে 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে যে সবাত শ্বসন অবাত শ্বসন কাকে বলে। এরপর ইম্পর্টেন্স অফ রেসপাইরেশন,
এই যে রেসপিরেশন বা শ্বসনের গুরুত্ব, এটিও প্রায় পরীক্ষাতে এসে থাকে যে শ্বসনের গুরুত্ব লেখো, এক মার্ক বা 2 মার্কের প্রশ্ন হিসেবে। অনেক সময় সবার শ্বসনের গুরুত্ব বা অনেক সময় অবাত শ্বসনের গুরুত্ব পরীক্ষাতে আসতে পারে। আমরা জানি যে শ্বসন 2 প্রকার, একটি হলো সবাত শ্বসন আর একটি অবাত শ্বসন। এই অংশে সিলেবাসের পরের অংশে সবাত শ্বসনের যে 4টি পর্যায় রয়েছে, এই 4টি পর্যায় সম্বন্ধে পড়তে বলা হয়েছে। খেয়াল করুন, স্টেপ অফ অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন অর্থাৎ কি? সবাত শ্বসন। এখানে বলা হয়েছে স্টেপ অফ অ্যারোবিক রেসপিরেশন অর্থাৎ সবাত শ্বসনের যে কি ধাপগুলো, এই ধাপগুলো পড়ার কথা বলা হয়েছে। আমরা জানি সবাত শ্বসনের 4টি ধাপ রয়েছে। একটি হলো গ্লাইকোলাইসিস, একটি হলো এসিটাইল কোএ, একটি হলো টিসিএ সাইকেল, টিসি এর পুনরূপ হলো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে টিসিএ সাইকেল অর্থাৎ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল সম্বন্ধে পড়তে বলা হয়েছে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্বন্ধেও পড়তে বলা হয়েছে। এই শ্বসনের 4টি ধাপের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা আসার মতো সেটি হলো গ্লাইকোলাইসিস। এরপর প্রায় পরীক্ষাতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটিও পরীক্ষাতে প্রায় এসে থাকে। তাহলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? গ্লাইকোলাইসিস, আরেকটি হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এছাড়াও তোমরা টিসিএ সাইকেল, এসিটাইল কোএ সাইকেলও পড়ে নেবা। সুপ্রিয় পরীক্ষার্থী, এখন আমরা এক্সপ্লেনেশনে একটু দেখে নিই। প্রথমে কি বলা হয়েছে এ নাম্বারে? এক্সপ্লেইন ফটোসিনথেসিস অ্যান্ড ইটস ফেজ। ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ ব্যাখ্যা করো এবং এর পর্যায়গুলো আলোচনা করো। অলরেডি আমরা এগুলো দেখে নিয়েছি। এরপর ইভ্যালুয়েট ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণের যে গুরুত্ব সেটা কি ইভ্যালুয়েট বা কি লিখতে বলা হয়েছে। এরপর এক্সপ্লেইন ফটোসিনথেসিস রিলেটেড সাইকেল। এই যে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণের যে সাইকেল বা চক্র রয়েছে, আমরা জানি 2টি চক্র রয়েছে। একটি হলো কি নন সাইক্লিক সাইকেল, আর একটি কি সাইক্লিক সাইকেল। এই 2টি সাইকেল সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এই 2টির মধ্যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনটি বেশি ইম্পর্টেন্ট। এরপর বলা হয়েছে যে এক্সপ্লেইন দ্য রেসপিরেশন অ্যান্ড ইটস টাইপ। হ্যাঁ, শ্বসনের শ্বসন সম্বন্ধে ব্যাখ্যা করো এবং এর ধরনগুলো কি আলোচনা করো। এরপর ইভ্যালুয়েট ইম্পর্টেন্স অফ রেসপিরেশন। রেসপিরেশনের গুরুত্ব সম্বন্ধে কি আলোচনা করতে বলা হয়েছে। এরপর ডেসক্রাইব অ্যারোবিক রেসপিরেশন অ্যান্ড ইট স্টেপস। হ্যাঁ, সবাত শ্বসনের সম্বন্ধে ডিটেলস আলোচনা করতে বলা হয়েছে এবং এর বিভিন্ন ধাপগুলো সম্বন্ধে আলোচনা করতে বলা হয়েছে। অলরেডি যা আমরা কি সাব টপিক্সে বিশ্লেষণ করেছি। সুপ্রিয় পরীক্ষার্থী, এখন এই টপিক্স 4 ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশনের উপর আমি আপনাদের 10টি প্রশ্ন প্রদান করেছি। চলুন আমরা প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, সালোকসংশ্লেষণ কাকে বলে? সালোকসংশ্লেষণের চক্রীয় ফসফোরাইলেশন প্রক্রিয়া বর্ণনা করো। পরীক্ষাতে 1 মার্কের প্রশ্ন হিসেবে সালোকসংশ্লেষণ এভাবে আসতে পারে এবং সালোকসংশ্লেষণের চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া বর্ণনা করো। এটি খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই প্রশ্নটি পড়তে মিস করবে না। এরপর ফটোফসফোরাইলেশন কি? সালোকসংশ্লেষণের অসক্রিয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া বর্ণনা করো। এটি অনেকবার পরীক্ষাতে এসেছে। হ্যাঁ, এই প্রশ্নটি তোমরা অবশ্যই এই প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে পড়বা। সক্রিয় ফটোফসফোরাইলেশনের চেয়ে অসক্রিয় ফটোফসফোরাইলেশন বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই পড়ে নিবা। এরপর 3 নম্বর যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হলো কেলভিন চক্র কি? হ্যাঁ, কেলভিন চক্র 1 বা 2 নম্বর প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে এবং কেলভিন চক্র বা C3 চক্রের ধাপসমূহ রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বর্ণনা করো। কেলভিন চক্রের আরেকটি নাম হলো কি C3 চক্র। এটিও পরীক্ষাতে প্রায় এসে থাকে, তোমরা অবশ্যই পড়ে নেবা। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই প্রশ্নটি মিস করবে না। এরপর 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি আমি, হ্যাশ স্লাগ চক্র কি? 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। রাসায়নিক বিক্রিয়া সহ হ্যাশ স্লাগ চক্র বা C4 চক্রের গতিপথ বর্ণনা করো।
হ্যাসলাক চক্রের আরেকটি নাম কি? C4 চক্র। এটিও অত্যন্ত ইম্পর্টেন্ট, তবে C3 চক্রটি বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নটি অবশ্যই পড়ে নিবা। এরপর খুবই ইম্পর্টেন্ট, আমার বিশ্বাস এবার 18তম নিবন্ধন জীববিজ্ঞান পরীক্ষায় এবার এই প্রশ্নটি আসবে। সেটি হলো কি? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে এবং গ্লাইকোলাইসিসের ধাপসমূহ বর্ণনা করো। এই প্রশ্নটি তোমরা একদম খুব সুন্দর করে হ্যান্ড নোট করে পড়ে নিবা। প্রশ্নটি অবশ্যই তোমরা মিস করবে না। আমার ধারণা এই প্রশ্নটি এবার পরীক্ষাতে আসতে পারে। এরপর কেপস চক্র কি? রাসায়নিক বিক্রিয়া সহ কেপস চক্র বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটিও অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে নিবা। এরপর 7 নম্বর তোমাদের যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হলো শ্বসন কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বর্ণনা করো। এটিও মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে এর চেয়ে কেপস চক্র বেশি ইম্পর্টেন্ট। সুপ্রিয় পরীক্ষার্থী, এই অধ্যায় থেকে বা এই টপিকস থেকে আমার ধারণার যে একটি পার্থক্য পরীক্ষাতে তোমরা অবশ্যই কমন পাবা। নিচে আমি 8 নম্বর প্রশ্নে যে পার্থক্যগুলো দিয়েছি তোমরা কোনো পার্থক্যই মিস করবে না। আমার ধারণা যে তোমাদের যে 7টি পার্থক্য আমি প্রদান করেছি এই 7টি পার্থক্য থেকে যে কোনো একটি পার্থক্য অবশ্যই পরীক্ষাতে আসবে। চলুন দেখি আমরা কি কি পার্থক্য পড়ব। প্রথমত সবাত শ্বসন অবাত শ্বসনের মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা পড়বা। ফার্মেন্টেশন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা পড়বা। সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য তোমরা পড়ে নিবা। C3 C4 চক্র খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা অবশ্যই তোমরা মিস করবে না। C3 C4 চক্রের মধ্যে কি পার্থক্য। এরপর 5 নম্বর যে পার্থক্য তোমাদের দিয়েছি সেটি হলো C3 C4 উদ্ভিদের পার্থক্য, এটিও খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মিস করবে না। এরপর চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশনের পার্থক্য তোমরা অবশ্যই পড়ে নেবা। এবং 7 নম্বর বা 6 নম্বর যে পার্থক্য তোমাদের প্রদান করেছি সেটি হলো ফটোফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য। তোমরা অবশ্যই এই 7টি পার্থক্য গুরুত্ব সহকারে পড়ে নেবা। 9 নম্বর তোমাদের যে প্রশ্নটি আমি প্রদান করেছি সেটি হলো সালোক সংশ্লেষণ ও শ্বসনের গুরুত্ব। হয় সালোক সংশ্লেষণের গুরুত্ব অথবা শ্বসনের গুরুত্ব, পরীক্ষাতে 2 বা 3 মার্কে আসার মতো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সবার শেষে 10 নম্বর যে প্রশ্নটি তোমাদের প্রদান করেছি সেটি হলো পুনরূপ লিখুন। এই অধ্যায় থেকে পুনরূপ লেখার মতো প্রশ্ন প্রায় নিবন্ধন জীববিজ্ঞান পরীক্ষাতে এসে থাকে, আমরা একটু দেখে নেই। সর্বপ্রথমে এপিডি, জিটিপি, সিএএম, এনএডিপি, আরকিউ, এনএডি, এটিপি, এফএমএন, পিকিউ এর পুনরূপ তোমরা পড়ে নিবা। তোমরা অবশ্যই এই পুনরূপগুলো মিস করবে না। 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে 2-1টি পরীক্ষাতে তোমাদের পুনরূপ লেখার জন্য প্রশ্ন আসতে পারে। সুপ্রিয় পরীক্ষার্থী, আজকে টপিক 4 অর্থাৎ ফটোসিনথেসিস ও রেসপাইরেশনে আমি তোমাদের 10টি প্রশ্ন প্রদান করেছি। এর আগে তোমরা 3টি টপিক্সে 30টি প্রশ্ন তোমাদের প্রদান করেছি। ওই অনুসারে এখানে সিরিয়াল নাম্বার হবে 31 থেকে 40। হ্যাঁ, এই টোটাল যে 40টি প্রশ্ন তোমাদের আমি প্রদান করলাম, তোমরা অবশ্যই এগুলো নোট আকারে এখন থেকে পড়ে নাও। আর 1.5-2 মাসের মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা যাতে লিখিত পরীক্ষায় অধিক মার্ক পেয়ে কোয়ালিফাই করতে পারো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আর পরবর্তী ক্লাস তোমাদের দেখার জন্য নিমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, টাটা।